আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আজকে আমাদের জিএসটি কোশ্চেন ব্যাংক সলভ কোর্স সেটা হচ্ছে সেকেন্ড ক্লাস। তো আমরা গত ক্লাসে পড়ছিলাম তোমার ভৌত জগতের পরিমাপ ফিজিক্স। তো আজকে পড়বো ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টার আর থার্ড চ্যাপ্টার, অর্থাৎ তোমার ভেক্টর আর নিউটনের মেকানিক্স। তো আমি মোহাম্মদ ফারদিন হাসান সিয়াম, পড়াশোনা করতেছি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, সাস্ট। ঠিক আছে। তো আজকের ক্লাসে যতটুকু কটা কোশ্চেন আছে আর কি তোমার এই দুটো চ্যাপ্টারে, সেগুলো আমরা সলভ করার ট্রাই করব। সেগুলোর যে বেসিক যে কনসেপ্টটা সেটা আমরা দেখার ট্রাই করবো। ঠিক আছে। তো তোমরা এই বেসিক কনসেপ্টটা যদি একটু গ্র্যাব করতে পারো এবং আশেপাশের যে টপিকগুলো আছে, কোরিলেটেড যেটা করা যায় সেই টপিকগুলো যদি পড়ো, তাহলে আশা করা যায় যে এখান থেকে প্রশ্ন থাকবে জিএসটি তে। ঠিক আছে। তো চলো শুরু করি। তোমাদের প্রথম প্রশ্ন, এটা হচ্ছে ভেক্টর চ্যাপ্টারের। এক ব্যক্তি সূর্যোদয়ের দিকে 4 মিটার যাওয়ার পর দক্ষিণ দিকে 3 মিটার যায়। তার অতিক্রান্ত দূরত্ব ও সরণের পার্থক্য কত? এখন দেখো একটা জিনিস বলছে কি, একটা ব্যক্তি সে যায় কোথায়? সূর্য উদয়ের দিকে। এখন কথা হচ্ছে, আমরা নিশ্চয়ই জানি যে সূর্য উদয় কোন দিকে হয়। সূর্য উদয় হচ্ছে কোন দিকে? পূর্ব দিকে। আচ্ছা, আমি একটু চারটাই আঁকি, দিক আঁকি। ঠিক আছে, একটু বড় করে। রাইট। ওকে, হয়েছে। তো এটা কি? এটা হচ্ছে উত্তর দিক, এটা হচ্ছে গিয়ে দক্ষিণ দিক, এটা হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে পশ্চিম দিক। ঠিক আছে। তো বলছে এক ব্যক্তি সূর্যোদয়ের দিকে 4 মিটার যায়। তো পূর্ব দিকে যায় সে কত মিটার? এই 4 মিটার। পরে বলছে যে পরে দক্ষিণ দিকে যায় কত মিটার? 3 মিটার। তো দক্ষিণ দিক কোন দিকে? এই যে 3 মিটার, এদিকে যায়। তো পূর্ব দিকে গেছে, দেন কোথায় গেছে? দক্ষিণ দিকে কত গেছে? 3 মিটার। তাহলে এখন কি বলছে? যে তার অতিক্রান্ত দূরত্ব ও সরণের পার্থক্য কত? দেখো 4 মিটার এদিকে গেছে, 4 মিটার, তারপর 3 মিটার নিচে দিকে গেছে, তাহলে তো সরণ কোথায়? সরণ কোনটা? আদি বিন্দু আর যে শেষ বিন্দু সেটার যে যে সবচেয়ে সর্বনিম্ন যে দূরত্বটা সেটা, অর্থাৎ এটা। আমি যদি একটু ই দিয়ে আঁকি, উম, কোনো কালি নেই। দেখো এখান থেকে এই যে এই পর্যন্ত, এটা হচ্ছে কি তার কি সরণ। তাহলে যদি সরণ করি তাহলে কি হবে? তাহলে সরণ, ব্যক্তি সরণ, সরণ কি হবে? 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, মানে তোমার পিথাগোরাস। তাহলে কি হচ্ছে অ্যান্সার? এটা অ্যান্সার হচ্ছে তোমার 5। 4 স্কোয়ার আর 3 স্কোয়ারের অ্যান্সার কত আসে? 5 আসে। তাহলে তার দূরত্ব কত হলো? দেখো দূরত্ব কতটুকু হবে? আমরা জানি দূরত্ব কি, সে কতটুক ডিস্টেন্স আসলে অতিক্রম করছে সেটা হচ্ছে কি তার কি দূরত্ব। এই যে এখান থেকে 4 মিটার আসছে, এখানে 3 মিটার আসছে, তাহলে মোট দূরত্ব কত? 7 মিটার। এটা কি তার দূরত্ব। আচ্ছা, তাহলে আমরা চাচ্ছি কি প্রশ্নে? অতিক্রান্ত দূরত্ব ও সরণের পার্থক্য। তাহলে পার্থক্যটা কি হবে? 7 - 5 কত আসতেছে? 2 মিটার। ঠিক আছে, অ্যান্সার এই নাম্বারটা। ক্লিয়ার? সহজ কিন্তু। আচ্ছা, পরেরটা দেখি আমরা। পরের প্রশ্ন কি বলছে? এক্স ওয়াই সমতলে 6i + 8j - k ভেক্টরটির দৈর্ঘ্য কত? এখন আমরা একটা জিনিস জানি যে এক্স অক্ষের দিকে যে একক ভেক্টরটা আছে সেটা কি? আই, তাই না? ওয়াই অক্ষের দিকে যে একক ভেক্টরটা আছে সেটা কি? জে, মানে জে ক্যাপ। আর জেড অক্ষের দিকে যে একক ভেক্টরটা সেটা কি? কে ক্যাপ। ঠিক আছে। এখন আমার প্রশ্ন যখন বলা থাকবে যে যেই সমতলটা বলা থাকবে, আমরা শুধু কাজ করতে হবে সেই সমতলে যেই একক ভেক্টরটা থাকে সেই একক ভেক্টর নিয়ে। কথা বুঝতে পারছো? তোমাকে যদি কেউ বলে যে এক্স ওয়াই সমতল নিয়ে তোমার কাজ করতে হবে, তাহলে তুমি কাজ করো কি নিয়ে? আই ক্যাপ নিয়ে আর জে ক্যাপ নিয়ে। তোমাকে কেউ যদি বলে যে এক্স জেড এই সমতলে কাজ করতে হবে, তাহলে কি করবা? আই ক্যাপ নিয়ে আর কে ক্যাপ নিয়ে কাজ করতে হবে, মানে বাদ বাকিগুলো কাজে আসবে না। তোমাকে কেউ যদি বলে যে ওয়াই আর জেড এই সমতল, তাহলে কি হবে? জে ক্যাপ আর কে ক্যাপ। তাহলে প্রশ্ন কি বলছে আমাদের? এক্স ওয়াই তলে। তার মানে আমাদের যে ক্যালকুলেশন আসবে কোনটা কোনটা? 6i আর 8j এটা আসবে, এই 5 - 5k এটা আসবে না, কারণ কি এটা এক্স ওয়াই সমতলেই নেই। বুঝতে পারছো? তাহলে আমাদের কি বলছে যে ভেক্টরের দৈর্ঘ্য কত একক? আমরা ভেক্টরের দৈর্ঘ্য কিভাবে বের করি? তোমাকে যদি একটা ভেক্টর দেয় ai প্লাস bj প্লাস সি কে ক্যাপ, এই তিনটা ভেক্টর, এই ভেক্টরের দৈর্ঘ্য কিভাবে বের করতে হয়? দৈর্ঘ্য এভাবে বের করতে হয়, √a² + b² + c²। ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে দৈর্ঘ্যটা কিভাবে বের করবো, আমরা বের করি। দেওয়া আছে কি তোমার, a এর মান কত দেওয়া আছে? 6, b এর মান দেওয়া আছে কত? +8। তাহলে আমরা দৈর্ঘ্যটা বের করি। দৈর্ঘ্য দৈর্ঘ্য কত হচ্ছে? 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। তাহলে দেখো 6 6 কত? 36 প্লাস 8 কত? 64। তো 64 আর 36 কত? 100। তাহলে √100 মানে কত? 10। ঠিক আছে, ইজি কিন্তু। আচ্ছা, পরেরটা যে আমরা
পরের প্রশ্ন বলছে কি এ ইজ ইকুয়াল টু একটা ভেক্টর দেওয়া আছে, বি ইজ ইকুয়াল টু একটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টরের উপর অভিলম্ব ভেক্টরটা কোনটা? এখন একটা জিনিস দেখো, এই যে দুইটা ভেক্টর দেওয়া আছে, এই দুইটা ভেক্টরের উপর লম্ব ভেক্টর, অভিলম্ব বলতে লম্ব ভেক্টর বোঝাচ্ছে, লম্ব ভেক্টর কোনটা হবে দেখো তো। আমি যদি বলি যে এটাই নেই, আচ্ছা এটাই নেবো না। এই মনে করো একটা ভেক্টর এদিকে যাচ্ছে, ঠিক আছে, আরেকটা ভেক্টর, আরে আরেকটা ভেক্টর এদিকে যাচ্ছে, ক্লিয়ার? তাহলে দেখো, মনে করো এই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর, এই যে যাচ্ছে এটা, এটা হচ্ছে এ ভেক্টর, আর এটা হচ্ছে বি ভেক্টর, প্রশ্ন যেরকম বলা আছে। এখন দেখো আমরা জানি যখন এ ভেক্টর মানে এ থেকে বি এর দিকে যাবে একটা ভেক্টর, মানে তাদের যখন ক্রস গুণ হবে, মানে ক্রস গুণ তো চিনো, এ ক্রস বি, যখন ক্রস গুণ হবে তখন ভেক্টরের দিকটা হবে কি আমাদের বৃদ্ধাঙ্গুলির দিকে। যখন আমরা এ থেকে বি এর দিকে আসব তখন ভেক্টরের দিকটা কোন দিকে হবে? এই যে এদিকে হবে, মানে উপরের দিকে আর কি। কিন্তু সেটা কিন্তু আমরা বোঝাতে পারছি না চিত্রে, মানে উপরের দিকে হবে আর কি। তো আমি এইটা দিয়ে দেখাই, দেখো, অন্য একটা কালি নেই, এই এদিকে হবে, মানে উপরের দিকে, বুঝতে পারছো? আমাদের বৃদ্ধাঙ্গুলিটা যেদিকে যাচ্ছে বা নিচের দিকে যে কোনো একটা দিকে হবে। বি থেকে যদি আমি এ এর দিকে যাই তাহলে কি উপরের দিকে আসতেছে, যদি এ থেকে বি এর দিকে যাই তাহলে নিচের দিকে আসতেছে, বুঝতে পারছো? কারণ দিকটা কিন্তু কি এ আর বি এর লম্ব বরাবর হবে। তাহলে আমাদের এখানে কাজটা কি করতে হবে? এ আর বি এর আমাদের ভেক্টর গুণন করতে হবে বা ক্রস গুণন করতে হবে। তাহলে আমরা করি সেটা। তো এ আর বি এর যখন ক্রস গুণ করবো তখন সেটা কিভাবে করতে হবে? দেখো আমরা একটা নেই, উপরে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, তিনটা নিলাম। এখন এগুলো সহগগুলো লিখবো, 3, তারপর হচ্ছে তোমার 1, তারপর হচ্ছে কত 2, তারপরে 2 -2 আর কত 4। তাহলে আমরা এখন হিসাব করি। আমরা আই ক্যাপ নিলাম প্রথমে, তাহলে এটা বাদ যাবে, আয়ের এটা বাদ যাবে, এটা বাদ যাবে, তা থাকবে কত 4 1 কত 4, এখানে মাইনাস ছিল কিন্তু -2 আর 2 কত 4, তাহলে কত হবে +4 হয়ে যাবে, ঠিক আছে। এখানে জে এর জন্য একটা মাইনাস থাকে, কারণ জে হচ্ছে কি তোমার এই যে মানে যাতে আমার উল্টা ক্যালকুলেশন না করতে হয় এই জন্য একটা মাইনাস দিতে হয়। তাহলে আমি করলাম এটা বাদ, এটা বাদ, তাহলে কত হলো 3 4 কত 12, 2 2 4 প্লাস কে ক্যাপ। কি হবে কে ক্যাপ করলে কি হবে? এটা বাদ যাবে, এটা বাদ যাবে, তাহলে 3 2 কত -6 আর 2 1 কত 2 -2। তাহলে আমাদের কি আসতেছে হিসাব? 8 আই ক্যাপ মাইনাস 12 থেকে 4 বাদ কত থাকে 8 জে ক্যাপ মাইনাস 8 কে ক্যাপ। কোনটা অ্যান্সার? 8i -8j -8k, অ্যান্সার বি নাম্বারটা। সহজ না? সহজ, কিন্তু প্রশ্নটা শুধু একটু বুঝতে হবে যে কি চাইছে প্রশ্নে, ঠিক আছে। তো এর মাধ্যমে আমাদের ভেক্টর চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে, মানে ভেক্টর থেকে এই কয়টা প্রশ্ন আসছে তোমার এডমিশনে আর কি, জিএসটি এডমিশনে। তো এই যে কনসেপ্ট গুলো আছে তাহলে আমরা বুঝতে পারতেছি যে কোন কোন কনসেপ্ট ইম্পর্টেন্ট। দেখো একবার আমি এটা ওভারভিউ করি। তোমার প্রথম প্রশ্ন আসছে কোথা থেকে? এই যে থেকে মানে দূরত্ব সরণ থেকে প্রশ্ন আসছে। আর ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু আসছে তোমার একক ভেক্টর রিলেটেড। দেখো এখানে একক ভেক্টর ছিল, এখানেও একক ভেক্টর ছিল, ভেক্টরের যে গুণনটা আছে সেই গুণন থেকে কিন্তু কোশ্চেন আসছে। তার মানে আমাদের ইম্পর্টেন্ট কোনটা? আমাদের যে নেক্সট পার্টটা আছে এটা কিন্তু আপেক্ষিক বেগ টাইপের, কিন্তু এই টাইপের মধ্যে পড়ানো একটা আপেক্ষিক বেগের যে ম্যাথগুলো আছে সেগুলো কিন্তু উত্তর দিক দক্ষিণ দিক মানে দিকের ক্ষেত্রে কিন্তু পড়ে। তার মানে আমাদের আপেক্ষিক বেগের যে কনসেপ্টটা আছে সেটা ইম্পর্টেন্ট। আমাদের যে ভেক্টরের যে লম্ব আছে, তারপরে সমান্তরাল ভেক্টর আছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। সাথে আমাদের ভেক্টরের যে গুণন বা ভেক্টর ক্যালকুলাস এটাও কিন্তু ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? তার মানে ভেক্টর থেকে কিন্তু এই জিনিসগুলো কিন্তু একবার দেখে নিতে হবে একবার, এই টপিকগুলো পড়ার পাশাপাশি ওই টপিকগুলো একবার দেখে নিতে হবে, ঠিক আছে। তো চলো আমরা নিউটনের মেকানিক্স শুরু করি এখন। তো প্রশ্ন বলছে যে সমান্তরাল সমবায়ে 4টি তামার তারের সাহায্যে 6 কেজি ভরের একটি বস্তুকে খাড়া উপরের দিকে 2 মিটার/সেকেন্ড সমবেগে টানা হলে প্রতিটি তারে কত নিউটন টান পড়বে? আচ্ছা আমি একটু চিত্র যদি আঁকতে চাই, যদি ডেমনস্ট্রেট করি। দেখো তার কয়টা? 4টা, 1 2 3 4, ঠিক আছে। 4টা তার, তো এখানে কি ঝুলানো আছে কি একটা 6 কেজি ভরের বস্তু, 6 এখানে 6 কেজি, ঠিক আছে। তো প্রশ্ন বলছে কি তোমার যে উপরের দিকে কি 2 মিটার/সেকেন্ড সমবেগে টানা হইতেছে। আচ্ছা এফ, বা টান বল টি, এফ না লিখে আমরা টি লিখতে পারি। টান বল যেহেতু টানতেছে, টি বল টান, টান বল টি। এখন আমরা কি লিখতে পারি? যেহেতু টান বল টানতেছে তার মানে এই যে টানটা এটা সমান কিসের? এমজি সমান, ঠিক আছে। এখন দেখো প্রশ্ন বলছে কি মানে 4টা রশি মানে 4টা তার, 4টা তার কি টানতেছে না এই 6 কেজি ভরের বস্তুটাকে, তো সেটা কি বলে টানতেছে? এমজি বলে টানতেছে। তাহলে আমাদের 4টা বল যদি এমজি বলে টানে তাহলে প্রতিটি তার, দেখো প্রশ্ন বলছে প্রতিটি তার, তাহলে একটা তার কয়টা বলে টানবে?
যদি T1 ধরি আমি, সেটা কি কয়টা, এই mg ডিভাইড বাই 4, এরকম। একটা তার টানে হচ্ছে তোমার mg বলে, তাহলে চারটা তার কয় বল, কত বলে টানবে, সরি, চারটা তার টানে হচ্ছে তোমার mg বলে, তাহলে একটা কত টানবে, mg ডিভাইড বাই 4, একটা টানবে হচ্ছে তোমার mg ডিভাইড বাই 4 এত বলে। ঠিক আছে, তাহলে আমাদের m দেওয়া আছে কত, m দেওয়া আছে তোমার 6 কেজি, g এর মান আমরা জানি 9.8, আর এখানে কত 4। দেখো এটা কাটাকাটি করি, 2 দুগুণা 4, 3, এটাকে এটা ভাগ করলে হয় কত 4.9, 3 4 12, 12 14, 12 বেশি হবে, এটাই হবে 14.7 সামথিং আসবে। আচ্ছা, দেওয়াই আছে answer। ঠিক আছে, কিভাবে করলাম আমি তো দেখাই তোমাকে, দেখো 49, এভাবে গুণ করবা, 3 নং 27, 27 কত 2, 3 4 12 আর 2 14, দশমিক ছিল কয় ঘর আগে, এক ঘর আগে, তাহলে এক ঘর আগে দশমিক দিয়ে দাও, 14.7, ইজি ক্যালকুলেশন। ঠিক আছে, আর জিএসটিতে কিন্তু ক্যালকুলেটর নাই, তাহলে আমাদের হাতে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, তো এইগুলো কিন্তু শিখে রাখা ভালো, শিখে শিখে রাখতে হবে। ওকে, পরবর্তী ম্যাথ আমাদের, একজন ফুটবলার 4 কেজি ভরের, স্বর্ণ কালি নিয়ে আমি লাল কালি দিয়ে করি, 4 কেজি ভরের 12 মিটার/সেকেন্ড বেগে আগত একটি ফুটবলকে কিক মারার ফলে সেটা বিপরীত দিকে, ওকে দিকটা খেয়াল রাখো, বিপরীত দিকে 5 মিটার/সেকেন্ড বেগ প্রাপ্ত হলো। কিক মারার সময়কাল হচ্ছে তোমার 0.02 সেকেন্ড। ফুটবল কর্তৃক বলটির উপর প্রযুক্ত বল, বল হচ্ছে তোমার ফুটবলটার উপর আর কি, বলটির উপর প্রযুক্ত বল কত নিউটন, মানে আমাদের চাচ্ছে কি, এফ চাচ্ছে। দেখো আমাদের দেওয়া আছে কি, বেগ দেওয়া আছে, ভর দেওয়া আছে, দুইটা বেগ দেওয়া আছে। তখন আমরা কি জানি, নিউটনের দ্বিতীয় সূত্র, F is equal to mv minus mu ডিভাইড বাই টি। আমাদের সব ইনফরমেশন দেওয়া আছে, এম দেওয়া আছে, এই এম তো দেওয়া আছে, ভি দেওয়া আছে, ইউ দেওয়া আছে। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের আদি একটা কি দেওয়া আছে, 12 মিটার/সেকেন্ড, মানে আমাদের ইউ দেওয়া আছে কত, 12 মিটার/সেকেন্ড। তা দেখো তো আমাদের ভি কত দেওয়া আছে, ভি বলছে 5 মিটার/সেকেন্ড। এখন কি আমরা ভি 5 মিটার/সেকেন্ড লিখবো, না আমরা ভি লিখবো কি -5 মিটার/সেকেন্ড। কেন, কারণ এই যে দিকটা বিপরীত। মনে করো আমাদের এই যে বেগটা, এই বেগটা যদি এদিকে হয়, তাহলে এই যে এই বেগটা মানে 5 মিটার/সেকেন্ড, সেটা মানে ভিটা শেষ বেগ, ইউ যদি এদিকে হয়, শেষ বেগটা তার বিপরীত দিকে, এই কারণে কিন্তু তার সামনে একটা মাইনাস হয়েছে। বুঝতে পারছো, তাহলে আমরা এমটা লিখি, এমটা কমন যদি নিই আমরা, তাহলে কি হবে, ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। আমাদের এম দেওয়া আছে কত, 0.4 কেজি, আমাদের ভি এর মান কত, ভি এর মান হচ্ছে তোমার -5, তাই না, স্যার আমরা এটা ইউর মান ধরতে পারি, ভি এর মান আমরা ধরি 12, এত বেগে আগত একটা হইতে 12, আর এটা ধরলাম কত, +5। ঠিক আছে, তাহলে আমরা এখানে কত করতেছি, টি এর মান কত আমাদের 0.02, ওকে 0.02। তাহলে আমি যদি এখানে এই করি, তোমার উপরে 100 দ্বারা গুণ করি, তাহলে এখানে আসতেছে কত 40, এখানে আসতেছে 2। ঠিক আছে, এই 2 দিয়ে যদি কাটি আমি, এখানে আসতেছে কত 20, তাহলে 20 ইন্টু 17, 17 দুগুণে কত 34, তার মানে কত 340 নিউটন আসে। এই যে, এটা বুঝতে পারছো কিভাবে করলাম, আমি উপরে 100 দ্বারা গুণ করছি, নিচেও 100 দ্বারা গুণ করছি। 100 দ্বারা গুণ করার কারণে কি, এখানে দশমিকের পরে দুইটা শূন্য, এই দুইটা তোমার যে ঘর, এটা চলে গেছে, শুধু 2 আছিল, আর এখানে 4 তো গেছেই, সাথে একটা শূন্য চলে আসছে, মানে 40 হয়ে গেছে। ঠিক আছে, আমি এখানে কি জন্যই করলাম, এই তোমার একটা শেষ বেগ ধরলাম, একটা আদি বেগ ধরলাম, যাতে তোমার এখানে, কারণ বল কিন্তু ঋণাত্মক মানে বোঝাচ্ছে, ফুটবলটির কর্তৃক বল বোঝাচ্ছে। এখন আমি যদি এখানে ঋণাত্মক ধরতাম, তাহলে কিন্তু মানটা কিন্তু সেমই আসতো, খালি বলের সামনে একটা নেগেটিভ চিহ্ন আসতো। দেখো কিভাবে, আমি যদি ভি ধরতাম তোমার -5, আর এখানে যদি তোমার ধরতাম কত -12, তাহলে অ্যান্সার কত আসতো, -17 আসতো। তো বলের মানটা কত আসতো, -34। এখন দেখো তো বলটা কার উপর প্রযুক্ত হয়েছে, বলছে যে ফুটবলার কর্তৃক বলটির উপর প্রযুক্ত বল কত, মানে ফুটবলার কর্তৃক যে প্রযুক্তটা বল, বল কতটুকু বল দিছে সেটা কিন্তু না, মানে এই ফুটবলটা কতটুকু বল দিছে সেটা কিন্তু চাই নাই। একটা হচ্ছে ফুটবলটা যে দিছে তোমার যে মানে কি বলটাকে, রিফ্লেকশন বল দিছে আর কি, মানে বিপরীত বল যেটা। ঠিক আছে, ক্রিয়া প্রতিক্রিয়া বলি না আমরা, প্রতিক্রিয়া বল যেটা দিছে সেটা হচ্ছে একটা নেগেটিভ আসবে, আর যে ফুটবলার যে বলটা প্রয়োগ করছে সেটা হচ্ছে কি পজিটিভ। বুঝতে পারছো, এই জন্য কিন্তু এই যে চিহ্নের তারতম্যটা আসছে। আশা করি বুঝতে পারছো। তো পরেরটা যে আমরা, কোনো বস্তুর উপর 15 নিউটন বল 3 সেকেন্ড ধরে ক্রিয়া করলে বস্তুটির ভরবেগের পরিবর্তন কত। এখন আমরা তৃতীয় সূত্রটা আগেই দেখলাম, এফ ইজ ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ ডিভাইড বাই টি। এই যে এম ভি মাইনাস এম ইউ ডিভাইড বাই টি, এটা এই যে এটাই হচ্ছে কি তার ভরবেগের পরিবর্তন। এটা কি ভরবেগের
পরিবর্তন। কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এটা কিভাবে করতে পারবো? এম ভি মাইনাস এম ইউ ইজ ইকুয়াল টু এফ টি। ঠিক আছে, তাহলে এফ দেওয়া আছে কত আমাদের? 15 ইন্টু 3 কত? 45। আমাদের কি আসতেছে? কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, অ্যান্সার কোথায়? এই যে 45। ঠিক আছে, আচ্ছা পরেরটা। 1 কেজি ভরের একটি পাথর সোজা নিচের দিকে পড়ছে, বাতাসের বাধা হচ্ছে তোমার 7.8 নিউটন। পাথরটির ত্বরণ কত? মানে আমাদের চাচ্ছে কি, এ চাইতেছে আমাদের। এখন দেখো এখানে কি আছে দেওয়া আছে, এম দেওয়া আছে আমাদের। এম কত? 1 কেজি। আমাদের বলছে যে বাতাসের বাধা, মানে আমাদের ছোট এফ, মানে ফ্রিকশন, সেটা কি 7.8 নিউটন। আচ্ছা, এখন বলছে ত্বরণ কত। এখন আমরা একটা জিনিস জানি, নিউটনের দ্বিতীয় সূত্র, সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু এম এ। এই সামেশন অফ এফ মানে কি বোঝাচ্ছে? এটা হচ্ছে তোমার লব্ধি বলটা, মানে একটা বস্তুর উপর যই কয়টা বল কাজ করবে সেটা হচ্ছে কি, তার লব্ধি বল। লব্ধি বল। তো দেখো এখানে একটা পাথর মনে করো উপর থেকে পড়তেছে, তাহলে দেখো পাথরটা কিন্তু উপর থেকে সোজা নিচের দিকে পড়তেছে, তার মানে তার নিচের দিকে একটা বল কাজ করতেছে, তাই না? আর উপরের দিকে কিন্তু আরেকটা বল কাজ করতেছে। তার সেটা বলটা কি, সেটার মান দেওয়া আছে 7.8 নিউটন। কারণ কি, বাতাসটা কিন্তু বাধা দিচ্ছে উপরের দিকে যাইতে, আর নিচের দিকে কাজ করতেছে কি, তার ওজন বল, এমজি। মানে এই যে তার ওজনের জন্য, তার ভরের জন্য একটা বল আছে, আর অভিকর্ষ ত্বরণের জন্য যে একটা বল আছে সেটা কাজ করতেছে নিচের দিকে। তাহলে দেখো বস্তুটা পড়তেছে কোন দিকে? নিচের দিকে। তাহলে তার মানে কি, তার এমজির মানটা বড়। যদি এই যে 7.8 নিউটন থেকে এমজিটা ছোট হইতো, তাহলে কিন্তু বস্তুটা উপরের দিকে যাইতো, নিচের দিকে পড়তো না। ক্লিয়ার? তাহলে আমরা এখানে কি লিখবো? সামেশন এফটা কি লিখবো? এম জি মাইনাস এই ছোট হাতের এফ ইজ ইকুয়াল টু কি, এম এ। তাহলে আমাদের যদি আমরা এফটা ওই পাশে পাঠাই দিই, আমাদের লাগবে কি, সরি ত্বরণ লাগবে আমাদের। তাহলে আমরা এই এমটা এই পাশে পাঠাই দিই, তাহলে আমাদের এ ইজ ইকুয়াল টু কি হচ্ছে, এম জি মাইনাস এফ ডিভাইডেড বাই এম। এখন আমরা ক্যালকুলেশন করি। এম জি এর মান কত? আমাদের এম এর মান দেওয়া আছে 1 কেজি। তাহলে এটা কত হবে? 9.8 হয়ে যাবে, মানে 1 ইন্টু 9.8 মানে 9.8। আর আছে কত? 7.8 ডিভাইড বাই এম এর মান কত? 1। তাহলে এটা আসতেছে কত আনসার? 2। 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ। এই যে সি নাম্বারটা আনসার। এটা কিন্তু সহজ অনেক। এখন একটা প্রশ্ন, যদি মনে করো যে এমজির মানটা এই যে তোমার 7.8 থেকে বড় হইতো, তাহলে কি হইতো? মনে করো এটা মানটা এরকম হইলো, মনে করো এম এর মানটা হচ্ছে 0.5 কেজি। ঠিক আছে, আর তোমার তাহলে জি এর মান কত? 9.8। তাহলে এটা কত আসতো মানটা? 4.9 আসতো। তাহলে দেখো এই 7.8 কিন্তু 4.9 থেকে বড়, তার মানে বস্তুটা কি নিচের দিকে আসতো না উপরের দিকে যাইতো? অবশ্যই উপরের দিকে যাইতো। ক্লিয়ার? তখন কিন্তু 7.8 মাইনাস এমজি হইতো এই সামেশন এফটা, মানে লব্ধি বলটা। ঠিক আছে, ওকে। পরেরটা। 5 কেজি ভরের একটি বস্তু এত বেগে দেয়ালে ধাক্কা খেয়ে এত বেগে বিপরীত দিকে ফিরে আসলো। ঘাত, বলের ঘাত কত? আচ্ছা, বলের ঘাত, এখন দেখো দুইটা বেগ দেওয়া আছে। বলের ঘাত আমরা কি জানি? বলের ঘাত হচ্ছে তোমার ভরবেগের পরিবর্তনের সমান। বলের ঘাত ইজ ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন, এম ভি মাইনাস এম ইউ। এখন দেখো এখানে কি দেওয়া আছে, এম দেওয়া আছে তোমার 5 কেজি। আমাদের একটা এ দেওয়া আছে, ইউ দেওয়া আছে এত বেগে গেল 1.2 মিটার পার সেকেন্ড। আমাদের ভি দেওয়া আছে 0.8 মিটার পার সেকেন্ড। এখন একটা কথা আছে দেখো, বিপরীত দিক দিয়ে ফিরে আসলে, বিপরীত দিক দিয়ে যখন বলছে যে বিপরীত দিক দিয়ে ফিরে আসে, তার মানে কি, এটা সামনে একটা মাইনাস হবে, কারণ দিকটা বিপরীত। ইউ গেছে যেদিকে, ভি গেছে তার উল্টা দিকে। ঠিক আছে, তাহলে আমরা করি, এমটা কমন নিলাম আমরা, ভি মাইনাস ইউ। এম, ভি এর মান কত? -0.8 মাইনাস 1.2। এটা কত আসছে তাহলে? 2। মানে এম এর মান কত? 5 × -2, তাহলে কত আসছে? -10। তাহলে যে বলটা, বলের মান কত? এই নেগেটিভটা শুধু দিক বোঝাচ্ছে, যে দিকটা কোন দিকে, মানে বিপরীত দিকে যে বলটা প্রয়োগ করা হয়েছে সেটা। বলের মান কত? 10 নিউটন। ওকে, শুধু মান চাইছে। ঠিক আছে, বলের ঘাত চাইছে না, বলের ঘাত। বলের ঘাত কত? 10 নিউটন। ঘাত যেহেতু আছে তার মানে নিউটন সেকেন্ড। বলের ঘাত ইজ ইকুয়াল টু কি, এফ এফ টি। এটা হচ্ছে বলের ঘাত। মানে বলের ঘাত হচ্ছে কি, বল আর সময়ের গুণফল, এটা বলের ঘাত। বলের একক নিউটন আর সময়ের একক সেকেন্ড, তার মানে বলের ঘাত কি, নিউটন সেকেন্ড। ঠিক আছে, ওকে। পরটা। ভূ সমতলের সাথে 30 ডিগ্রি কোণে আনত পথে একটি 2 কেজি ভরের বস্তুকে 3 মিটার পার সেকেন্ড ত্বরণে উঠাতে হলে কত নিউটন বল প্রয়োগ করতে হবে? এটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। এটা হচ্ছে তোমার যে হেলানো ত্বরণের যে কোশ্চেনটা সেটা। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, এই টাইপের ম্যাথ গুলো পরীক্ষা আসে ঘুরে ফিরে। ওকে, আমি এটাই নেই।
দেখি পাই কিনা, এর তো হেলানো তল পাইছি। সুন্দর একটা হেলানো তল। ওকে, দাঁড়া অন্য একটা কালি নেই, এটা নেই। তো বলছে কি 2 কেজি ভরের একটা বস্তু, মনে করো এখানে একটা বস্তু আছে, ঠিক আছে, জাস্ট এই যে বস্তুটা ভর মনে করো যে 2 কেজি, ঠিক আছে, এখানে লিখি 2 কেজি, বস্তুটা ভর মনে করো দেওয়াই তো আছে। তো প্রশ্ন বলছে যে 30 ডিগ্রি কোণে আনত, এই যে কোণটা, এই কোণটা হচ্ছে কত, 30 ডিগ্রি। এখন একটা জিনিস খেয়াল করে দেখবা, এই বস্তুর কিন্তু একটা ত্বরণ আছে, সরি ত্বরণ আছে বলতে মানে অভিকর্ষ ত্বরণ একটা কাজ করতেছে বস্তুটার উপর, সেটা কোন দিকে, একদম কেন্দ্র বরাবর। কালার চেঞ্জ করে, এই যে পৃথিবীর কেন্দ্র বরাবর একটা অভিকর্ষ ত্বরণ কাজ করতেছে। ওকে, এই বরাবর, ঠিক আছে, এটা কি তার এম জি, এটা কাজ করতেছে। আরেকটা জিনিস কাজ করতেছে, সেটা কি, তার যে এই যে ইটা আছে, সে তলটায় আছে, তলে থেকে কিন্তু একটা উলম্ব বল আছে বা অবিলম্ব বল আছে একটা, সেই বলটা কাজ করতেছে কোন দিকে, এই উপরের দিকে। সেটারই প্রতিক্রিয়া বলটা কাজ করতেছে কোন দিকে, এই নিচের দিকে, ঠিক আছে না। এই যে বলটা, এই বলটা উপরে দিয়ে কাজ করতেছে, সেটারই প্রতিক্রিয়া বলটা নিচের দিকে কাজ করতেছে। তাহলে দেখো এই কোণ যে থিটা হয়, আমরা জানি যে এই কোণটাও কি থিটা, তাই না। দেখো এই কোণটা থিটা কিভাবে, দেখো এটা কি 90 ডিগ্রি, যেহেতু তোমার একদম ইর সাথে গেছে, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে গেছে পৃথিবীর কেন্দ্রের দিকে, 90 ডিগ্রি, এটা 90, এটা কত 30 দেওয়া আছে, তাহলে এটা কত হবে, এই কোণটা কত হবে তোমার, এই কোণটা হবে 90, 30 কত হয় 120, এটা কত হবে 60। দেখো এই যে পুরা কোণটা, এই পুরা কোণটা কত ছিল তোমার 90 ডিগ্রি, কারণ এটা আমার লম্ব এটার সাথে, যদি 90 ডিগ্রি হয় 90 থেকে 60 বাদলে কত থাকে, থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। দেখো এইটা 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, তার মানে কি এটা থিটা হলে এটাও থিটা, ক্লিয়ার। তাহলে দেখো এখন আমি যদি বলি যে এইটা যদি থিটা হয়, তাহলে এই যে এটা কি এম জি কস থিটা না, আমরা জানি মানে এম জির সাথে যেই কোণের সাথে অ্যাঙ্গেল, সেটা কি হবে কস থিটা হবে। আর যেটার সাথে অ্যাঙ্গেল নাই, মানে এই যে একটা আছে বাহুটা, এদিকে হবে কি, এটা কি এম জি সাইন থিটা, এম জি সাইন থিটা। আমরা আশা করি হেলানো তলের যে কনসেপ্টটা সেটা জানি, তারপর আমি একবার শর্টলি ব্রিফ করে দিলাম, ঠিক আছে। ওকে, এম জি সাইন থিটা। এখন বলছে কি বস্তুটা কোন দিকে যাচ্ছে, উপরের দিকে উঠাতে আর কি, ত্বরণে উঠাতে। এদিকে একটা ত্বরণ কাজ করছে, সেই ত্বরণটা কি 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বস্তু ভরটা কত 2 কেজি, তাহলে কত নিউটন বল প্রয়োগ করতে হবে, বুঝতে পারছো। তাহলে আমাদের দেখো একটা জিনিস দেখো, তাহলে সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু কি আমাদের এম এ। এখন দেখো এফটা কোন দিকে কাজ করতেছে, একটা এফ এদিকে কাজ করতেছে, এফ মানে উপরের দিকে উঠাইতে হবে আমাদের, যেহেতু উপরের দিকে উঠাইতে হবে তার মানে আমাদের এই এফটা বড় হবে, আর এই যে এম জি সাইন থিটা এই এফটা ছোট হবে। তাহলে আমরা কি লিখবো, এফ মাইনাস এম জি সাইন থিটা ইজ ইকুয়াল টু কি এম এ, তাই না। বা এফ ইজ ইকুয়াল টু এম কমন নিলে আমাদের কি হবে, জি সাইন থিটা প্লাস এ। এখন আমরা এম এর মানটা বসাই, এম এর মান কত 2 কেজি, জি এর মান 9.8 ইন্টু সাইন কত, সাইন কত মান 30 ডিগ্রি, প্লাস এর মান কত আমাদের 3, সরি এর মান হচ্ছে তোমার 3। দেখো এখন করি 2 × 9.8 ইন্টু সাইন 30 এর মান হচ্ছে তোমার হাফ, প্লাস 3, এটা হবে কত 4.9। তো 4.9 আর 3 কত 7.9, 7.9 যদি আমি করি মানে প্রায় 8, আর দুগুণে কত প্রায় 16-র কাছাকাছি কিছু একটা মান আসবে। তো 16-র কাছাকাছি মান একটাই আছে, সেটা কি 15.8 নিউটন, ঠিক আছে, নিউটন। আচ্ছা প্রশ্ন বলা গেছে নিউটন, কি ক্লিয়ার, ইজি ম্যাথ না, ঠিক আছে। আচ্ছা পরেরটা যে আমরা তাহলে প্রশ্ন বলছে কেন্দ্রীয় বল এফ এর প্রভাবে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথের ঘূর্ণনরত একটি ইসের কণার উপর ক্রিয়াশীল টর্কের মান কত, সেটা হচ্ছে তোমার কত 0। কারণ এই যে তোমার এফ আর আর এর মধ্যে যে কোণটা, এফ আর আর এর মধ্যে যে কোণটা সেটা কত 180 ডিগ্রি, সরি 90 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে আমরা কি জানি, টাউ ইজ ইকুয়াল টু আর ক্রস এফ, বা আর এফ, আমরা জানি ই থাকলে কি হয়, ক্রস গুণ থাকলে কি হয় সাইন থিটা হয়, আর এফ সাইন থিটা, যেহেতু 180 ডিগ্রি, আমরা জানি সাইন 180 ডিগ্রি মান কত 0, তার মানে অ্যান্সার কত 0, ঠিক আছে। ওকে,
পরবর্তী প্রশ্ন, একটি দেয়াল ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 18 সেন্টিমিটার। বলছে যে এটার কৌণিক বেগ কত। আমরা জানি ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই ডিভাইড বাই টি। এখন একটা জিনিস খেয়াল করো, আমি একটা ঘড়ি আনি দেখি পারি কিনা। ঘড়ি বৃত্তই আনি যাও। ঠিক আছে, একটা বৃত্ত আনছি। দেখো এটা হচ্ছে, মনে করো যে তোমার ভাবে এটা সেকেন্ড। ওকে, দেখো এটা হচ্ছে কত, 12টা, এটা হচ্ছে তোমার 3টা, 6টা, 9টা। বলছে হচ্ছে মিনিটের কাঁটার দৈর্ঘ্য কত। একটা মিনিটের কাঁটা যখন তোমার পুরো একটা টাইম ঘুরবে, মানে আমরা জানি যখন 60টা কাঁটা ঘুরে তখন কি আমরা বলি যে 1 ঘন্টা হয়, তাই না? একটা মিনিটের কাঁটা যখন 60 বার ঘুরে তখন কি হয়, একটা হয় তোমার, মানে একটা ঘূর্ণন হয়েছে আমরা বলি। তাহলে যে টিটা আছে, টিটা কি হবে, 60 মিনিটের জন্য হবে, মানে তোমার পুরো 60 মিনিটের জন্য হবে। 2 পাই উপরে থাকবে। এখন আমাদের যে এককটা দেওয়া আছে, দেখো সেকেন্ডে দেওয়া আছে, তাহলে আমরা জানি যে 1 মিনিট সমান সমান কত, 60 সেকেন্ড। তাহলে তোমার 60 মিনিট সমান সমান কি হবে, 60 × 60 সেকেন্ড। ঠিক আছে, তাহলে কি হবে, 60 × 60 সেকেন্ড। তাহলে এটা করে ফেলো। 2 পাই ডিভাইড বাই কত আসতেছে আমাদের, 6 6 কত, 3600। এখন আমরা পায়ের মান জানি, 2 × 3.1416, 3600। ঠিক আছে, এখন দেখো এটা দ্বারা কি করা যায়, 3 দ্বারা যদি আমি এটা করি, তাহলে 3 × 1 = 3, 3 × 2 = 6, মানে 1200, প্রায় 1200 কাছাকাছি একটা মান আসবে, বা 1200 থেকে একটু বেশি আসবে। এটা যদি আমি কাটি তাহলে কত আসতেছে আমাদের, 600। তাহলে 1/6, দেখো তো আমি 1/6 যদি করি, 1/6 কত আসতেছে, 1.0। 6 কে 6, তাহলে 4, যদি শূন্য দেই, 6 6 36, 36 কত আসছে, 0.16 টাইপের, মানে অ্যান্সারটা কি আসবে, তো আমি এটাকে করি, তাহলে অ্যান্সারটা আসবে 1.6 সামথিং। বুঝতে পারছো? মানে আমি যদি এটা করি, মানে এই যে এইসব সংখ্যায় নিয়ে যাই, মানে দশমিক পরে, কারণ এরপর কিন্তু আরো সংখ্যা আসতে থাকবে, একটা পর একটা আসতে থাকবে। যদি আমি সেটা নিতে থাকি তাহলে কি আসবে, মানে এখানে 4 আসলো, আবার 6 আসলো, আবার 4 আসলো, আবার 6 আসলো, এভাবে যদি আসে, আমি তো 1.6 নেই, তাহলে অ্যান্সারটা কি আসতেছে, এই যেটা কাছাকাছি আসতেছে। দেখো তো বাদ বাকি কোনোটার কাছাকাছি কিন্তু আসতেছে না। 1.666 মানে কি, এটা এই যে 1.7 পরের কাছাকাছি। এই জন্য অ্যান্সার কোনটা, 1.74 × 10⁻³ বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছি। ঠিক আছে, ওকে, ওটা জি, লাস্ট কোশ্চেন আমাদের। প্রশ্ন বলছে, একজন সাইকেল আরোহী ঘন্টায় 24 কিলোমিটার বেগে 30 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে মোড় নিচ্ছে। আচ্ছা, তাকে উলম্বের সাথে কত কোণে হেলে থাকতে হবে। ওকে, দেখো তো একটা জিনিস আমরা জানি কি, tan θ v²/r/g। আরেকটা সূত্র আছে তোমার, এই যে তোমার ইসের জন্য, ব্যাংকিং কোণের জন্য, tan θ = h/t বা d/h, যেটাই ধরো আর কি, এটা ইসের উপর ডিপেন্ড করে, রাস্তার প্রস্থ আর এর উপরে, হাইটের উপরে। ঠিক আছে, তো আমাদের দরকার কি, এখানে ভি দেওয়া আছে 24 কিলোমিটার বেগে, ঘন্টায় কি 24 কিলোমিটার পার আওয়ার, 24 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, ও যত বেগে মোড় নিচ্ছে, তাহলে উলম্বের সাথে কত কোণে হেলে থাকতে হবে, উলম্বের সাথে। তাহলে যাতে আমাকে ক্যালকুলেশন করি, কি আসতেছে, v², মানে θ = tan−1v²/r/g। ওকে, আমাদের কি করতে হবে, ভিটাকে কিতে নিতে হবে, আমাদের মিটার পার সেকেন্ড নিতে হবে। এখন 24 উপর আছে কি, কিলোমিটার, কিলোমিটারকে মিটার নিতে গেলে 1000 দ্বারা গুণ করতে হয়, আওয়ার করতে হবে আমাদের 3600। ঠিক আছে, 1 আওয়ার সমান সমান কি, 3600 সেকেন্ড। উপরে দুটো শূন্য এখানে কাটা, এখানে 10 দ্বারা করলে কত হবে এখানে, উম, আমি যদি করি, 10 থাকবে এখানে। আচ্ছা, 10 থাকতেছে, 4 4 ছক 24, 6 6 36, 2 2 × 4, 3 2 × 6, 3 কে যদি তুমি কাজ করি, 3 3 × 9, মানটা আসতেছে কত, 3 2 × 6, প্রায় 6 এর কাছাকাছি। ঠিক আছে, তাহলে আমাদের ভি এর মানটা কত আসছে, 6 মিটার পার সেকেন্ড। তাহলে আমি যদি এভাবে করি, 6² ডিভাইড বাই আর এর মান কত, 30, × জি এর মান
9.8, উপরে আসতেছে আমাদের 36, নিচে আসতেছে 30 ইন্টু 9.8। এটাকে আমি প্রায় 10 ধরতে পারি, যেহেতু এটাকে একটা মান বেশি ধরছে, আমি এটা 10 ধরি। 10 যদি ধরি, আমি কত আসতেছে 300, আর উপর আসছে কত 36, তাই না? এখন দেখো তাহলে কিভাবে করা যায়। 36, ওকে, আমি যদি করি এভাবে 300 ডিভাইড বাই 360, দশমিক এটা নিলে একটা শূন্য আসবে না? তো এক দিয়ে করলে আমি কত আসতেছে আমাদের 300 আসতেছে। দেখো তো কোনটা এক আছে। আচ্ছা, এখানে একটা আছে 60। ওকে, আটটা যদি শূন্য নেই, 2, 1, 2, টু চলে আসতেছে না, মানে 1.12। আচ্ছা, 0.12, এটা কাছাকাছি কোনটা হবে? আমাদের মানটা কি এক্সাক্ট মান নিতে হবে, এটা এক্সাক্ট মান নিলে কি, না নিলে আসলে বলা হইতেছে না। ঠিক আছে, যদি আমরা এখানে এক্সাক্ট মানটা নেই তাহলে কিন্তু আমাদের এখানে অ্যান্সারটা এক্সাক্ট আসতেছে। তবে এখানে দেওয়া আছে অ্যান্সার কি, এ নাম্বারটা যদি আমরা এক্সাক্ট মান নেই তাহলে এ নাম্বারটা কাছাকাছি আসবে, মানে আমার এখানে ক্যালকুলেশন ঠিক আছে। কারণ আমি এখানে কি ধরছিলাম না যে এখানে প্রায় 6 এর কাছাকাছি আসবে, মানটা কিন্তু এক্সাক্ট 6 আসবে না। তখন যদি আমরা ওই মানটা নেই তাহলে কিন্তু এটা চলে আসবে। ঠিক আছে, তো এটা একবার করে দেখো। মানটা কিন্তু এটা হয়, এটা আর এই যে এই ওইটা যদি অপশন না থাকতো তাহলে কিন্তু সমস্যা হতো না। ঠিক আছে, ক্যালকুলেশনটা কিন্তু খুব কাছাকাছি দিছে। কিন্তু আমাদের এখানে হচ্ছে সুবিধা হচ্ছে কি, দেখো আমাদের কিন্তু দুইটা ঘরেই অ্যান্সার হয়ে যাইতেছে, তার মানে এখানে দুইটা ঘরের আছে কয়টা, এই একটাই আছে। সেই হিসাবে কিন্তু এর অ্যান্সার কিন্তু এটা। বুঝতে পারছো, বাদ বাকিগুলো সবগুলো কিন্তু তিন ঘরের। দুই ঘরের অ্যান্সার কিন্তু শুধু এটা, বাদ বাকি সবগুলো তিন ঘরের অ্যান্সার। এখানে কিন্তু আমাদেরও অ্যান্সার দুই ঘরেই আসছে, মানে তিন ঘরে যাওয়ার চান্স নাই। মানে এখানে আরেকটা যাওয়ার চান্স নাই, 600 কিন্তু শূন্য হয়ে গেছে, ভাগশেষ। ঠিক আছে, তো এইটুকুই। যদি কিছু না বুঝো তাহলে আমাকে কমেন্টে জানাও। আর আমাদের এখানে প্রশ্ন কিন্তু দেখা যায় ভালোই, মানে এই টপিক গুলো সবগুলো টপিক কভার করার চেষ্টা করছে আর কি, নিউটনের বলবিদ্যা থেকে। আর এই অধ্যায়টা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায় ফিজিক্সের ক্ষেত্রে। নিউটনের বলবিদ্যা থেকে প্রশ্ন থাকে না এমন তোমার মানে জিনিস, এমন মানে প্রশ্ন বিরল আর কি, এডমিশন টেস্টে এমন এমন প্রশ্ন নাই। মানে এমন কোনো পরীক্ষা নাই যেখানে নিউটনের বলবিদ্যা থেকে প্রশ্ন আসে না। ঠিক আছে, তো এই অধ্যায়টা ভালো মতো প্রিপারেশন নিতে হবে। আর ভেক্টরটাও ভালো মতো একবার দেখবা, যে যে টপিক গুলো আমি পড়াইছি বা যে যে টপিক থেকে প্রশ্ন আসছে সেই টপিক গুলো আগে ভালোভাবে রিভিশন দিবা। আর তার যে সারাউন্ডিংস টপিক গুলো আছে সেই টপিক গুলো একবার চোখ বুলাই নিবা। ঠিক আছে, সূত্রগুলো একবার দেখে নিবা, বা কনসেপ্ট গুলো একবার চেষ্টা করবা যে নিজের আয়ত্তে আনার জন্য। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকে সবাই, টিল দেন, আল্লাহ হাফিজ।